হাই গাইস, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, চলে এলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমরা যে টিউটোরিয়ালটি করব সেটা হচ্ছে, আমি এর আগে কিন্তু ইউটিউবে একটা সিঙ্গেল ফুটিং ডিজাইনের একটা ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু সেটিতে সমস্যা যেটি হচ্ছে সেটি হলো যে ওইটার সাউন্ড কোয়ালিটিতে কিছু প্রবলেম ছিল, যার কারণে আমার কাছে মনে হয় যে আরেকটা সিঙ্গেল ফুটিংয়ের ডিজাইন নিয়ে একটা ভিডিও করলে কেমন হয়। তো সেই দিক বিবেচনা করেই আজকের এই টিউটোরিয়ালটি। তো আপনারা আজকের এই টিউটোরিয়ালটি গুরুত্বের সাথে মনোযোগ সহকারে ফলো করবেন, তাহলে আশা করি সিঙ্গেল ফুটিং ডিজাইন নিয়ে যে কনফিউশন আছে সেটা টোটালি আজকে সলভ হবে। কারণ আমি রিয়েল প্রজেক্টে কিভাবে সিঙ্গেল ফুটিং ডিজাইন করতে হয় সেটার উপর বেসিস করে আজকের এই টিউটোরিয়ালটি আমি করতে চাচ্ছি। আমি একটা ক্যালকুলেটর রান করাই, ক্যালকুলেটরটি এখনো রান করানো বাকি আছে। তো আমি চলে গেলাম যেখানে রাখা আছে। সে যাক, আমরা এখন মূল পর্বে ঢুকি। মূল পর্বে ঢোকার জন্য ফার্স্টে আমাদের লাগবে একটি যে কোনো একটি ইটাস মডেল। যে ইটাস মডেলে যেই মডেলে আমরা কাজ করব সেরকম একটা মডেল লাগবে। তো আমি ইটাসের যে মডেলে আমি কাজ করব সেই মডেলটাকে আমি রান করাচ্ছি। তো এই হচ্ছে আমাদের মডেল। তো আমি একটি রিয়েল প্রজেক্টের কাজ ছিল, তো আমি এখানে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমি প্লান্সে আমি যে কোনো একটাতে আমি গিয়ে দেখি আমি কোনটাতে আমি সিঙ্গেল ফুটিং ডিজাইন করব। তো আমি চাচ্ছি যে জাস্ট এইটাতে একটা সিঙ্গেল ফুটিং ডিজাইন করতে। আমি মাউসের কার্সরটিকে যেখানে মুভ করাচ্ছি সেই পজিশনে, এই পজিশনে এটাকে আমি করতে চাচ্ছি। এখন আমি করবো এটা কি, এই যে এখানে তো আমি সিঙ্গেল ফুটিং ডিজাইন করব, তাই না? তো এখন আমার কাজ যেটা সেটা হচ্ছে, আমি এখন ফার্স্ট আমি চলে যাব একেবারে বেজে গেলাম, অ্যাপ্লাই, দেন ওকে। এখন আসার পর আমি যাব, আচ্ছা আমাদের এখন একটা কাজ কিন্তু বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদের এই প্ল্যানটি কোনো কিন্তু অ্যানালাইসিস করা নাই। এটা কি অ্যানালাইসিস করে নিতে হবে এটাকে। যেহেতু এটার অ্যানালাইসিস করা নেই, তাই এখন স্প্রিংয়ের যে ভ্যালুগুলো আছে, স্প্রিং কনস্ট্যান্টের যে ভ্যালুগুলো আছে সেগুলো আমি দেখতে পারতেছি না। ডেড লোড প্লাস লাইভ লোডের কম্বিনেশন, ডেড লোড এবং লাইভ লোড এখান থেকে আমাকে কালেক্ট করতে হবে। এখন আমি এটা এই মডেলটাকে আমি আবার অ্যানালাইসিস করতেছি। এটা হচ্ছে, এখন আমি 3D তে ক্লিক করব। 3D তে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে আমাদের বিল্ডিংটা অ্যানালাইসিস হয়ে গেছে। তো আমি ফার্স্টে যখন ঢুকেছিলাম তখন এটা অ্যানালাইসিস করা ছিল না আগে থেকে, এখন আমি এটাকে অ্যানালাইসিস করে নিলাম। তো অ্যানালাইসিস করার পরে আমি এখন চলে যাব আমি যেটাতে সিঙ্গেল ফুটিং ডিজাইন করব সেই পজিশনে, অর্থাৎ বেজে। তো বেজে আমি এখানে ক্লিক করব, অ্যাপ্লাই, দেন ওকে। তো আমি চাচ্ছি যে এইটাকে আমি সিঙ্গেল ফুটিং ডিজাইন করব, এটাকে আমি ডিজাইন করব। তো এখন আমি যাব এই যে এখান থেকে সাপোর্ট স্প্রিং রিঅ্যাকশন, যেটা ডিসপ্লে সাপোর্ট স্প্রিং রিঅ্যাকশন, আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আমি এখানে কম্বোতে যাব। কম্বোতে যাওয়ার পরে এখানে কিন্তু একটা জিনিস লাগবে, সেটা কি আমাদের ডেড লোডগুলিকে লাগবে, আলাদা করে ডেড লোড লাগবে। তো এখন আমি এই যে ডিফাইনে যাব। ডিফাইনে যাওয়ার পর এখান থেকে লোড কম্বিনেশনে ক্লিক করব। তো এখন আমি অ্যাড নিউ কম্বোতে ক্লিক করব। এখানে আমি ডেড লোডটাকে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি ডেড লোডটাকে অ্যাড করে দিচ্ছি, ডিএল সে বরাতে দিয়ে দিচ্ছি ক্যাপস ডিএল, ডেড লোড। তো ডেড লোডে দেওয়ার পরে এখন আমাদের ডেড লোডের আন্ডারে কি কি লোড নেম আছে সেটা আমরা অ্যাড করাবো। তো ফার্স্টে ডেট যেটা আছে এটা ওকে। এরপরে আমাদের এখানে ডেট আর কি আছে, এখানে ডেট আছে ওয়াল ডেড লোডের আন্ডার পরে।
আবার অ্যাড করাবো, অ্যাড করানোর পরে এখান থেকে পার্টিশন অল যেটা আছে এটা ডেড লোডের আন্ডারই পড়ে। তারপরে পার্টিশন অলের পরে আমাদের ফ্লোর ফিনিশ যেটা আছে এটা কি ডেড লোডের আন্ডার। এই কটা ছিল আমাদের জাস্ট ডেড লোডের আন্ডারে। তো আমরা এই কটাকে দিয়ে দিলাম, জাস্ট এখানে ডিএল দিয়ে দিলাম, দেন ওকে। ওকে করার পরে এটিকে আবার ওকে করে দিচ্ছি। ওকে করার পরে এখন আমরা আবার যাব স্প্রিং রিঅ্যাকশনে। এখানে আসার পর এখানে কম্বোতে ঢুকবো, কম্বোতে আসার পরে এই যে এখানে দেখুন ডেড লোড শো করেছে, তাই আমি এখানে ডেড লোড দিয়ে দিলাম। আর এখানে টেবুলেটেড ফ্রম যেটা এটি থাকবে, আর এখানে আমি জাস্ট অ্যাডজেটের ভ্যালুটা নিচ্ছি অ্যাপ্লাই, দেন ওকে। এই যে দেখুন এখানে চলে এসেছে। আর এখান থেকে আমি ইউনিটটাকে নিয়ে নিচ্ছি মেট্রিক এসআই ইউনিটে আমি করতে চাচ্ছি। তো এখানে আমাদের আসতেছে কত 2228, এখানে আসতেছে 2228.80। আচ্ছা 2228, তো 2228 আমার ডেড লোড পেয়ে গেলাম। আর এখানে যদি আমি আরেকটা জিনিস দেখার চেষ্টা করি, তো লাইভ লোড কত আছে আমাদের, এখানে কেজে যাব, কেজে আসার পরে যে এখানে লাইভ লোডের আন্ডার আছে টেবলেটেড ফ্রম অ্যাবজেক্ট অ্যাপ্লাই, এখানে 561.0861 এই পরিমাণ এত কিলো নিউটন অ্যাবজেক্ট অর্থাৎ লাইভ লোডের আন্ডার এত পরিমাণ আছে, দেন ওকে। তো এটুকু হওয়ার পরে এখন আমরা করব কি, এখন আমরা চলে যাচ্ছি আমাদের সিএসএস সেভ সফটওয়্যারে। তো আমরা চলে আসলাম সিএসএস সেভ সফটওয়্যারে। তো সিএসএস সেভ সফটওয়্যারে আসার পরে আমরা যদি ওয়ার্ডে যাই, একটু ওয়ার্ডে এখানে আমরা কি কি ফরম্যাট ফলো করতে হবে। অ্যাট ফার্স্ট আমি ফাইলে যাব, নিউ মডেলে যাব, ডিজাইন কোড সিলেক্ট করব। তো আমি ফাইলে যাচ্ছি, ফার্স্টে ফাইল থেকে এখান থেকে নিউ মডেল, আসার পর এখান থেকে ডিজাইন কোড যেটা আছে 31814 যেটা সেটি থাক। আর ডিজাইন প্রিফারেন্সেস, এখান থেকে ডিজাইন প্রিফারেন্সেসে অবশ্যই ম্যাক্সিমাম কভার, এখানে ক্লিয়ার কভার ইঞ্চিতে দেওয়া আছে। আমরা জানি যে ফুটিংয়ের ক্লিয়ার কভার 3 ইঞ্চি করে হয়, যেটি মাটির সংস্পর্শে থাকে। এবং এখানে আমি 3 ইম্পোর্ট দিব, এখানে আমি 3 ইম্পোর্ট দিয়ে দিচ্ছি 3। আর এখানেও 3 ইম্পোর্ট দিচ্ছি। দুইটা 3 ইম্পোর্ট দেওয়ার পরে, দুইটাতে 3 ইম্পোর্ট দেওয়ার পরে আমি এখান থেকে ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পরে আর এখানে তেমন কিছু অ্যাড করাতে হবে না। আর প্রজেক্ট ইনফরমেশন চাইলে এখানে অ্যাটাচ করানো যায়, ক্লায়েন্টের নেম, প্রজেক্ট নেম, তো এগুলো আমি অ্যাড করাচ্ছি না। আর ইউনিট যেটি আছে সেটি আমরা কাজের যে সময় আমরা কাজটা করব, মূল কাজটা, সে সময় প্রয়োজনে আমরা ইউনিটটিকে বারবার চেঞ্জ করব। তো এখন আমি আপাতত ব্ল্যাঙ্কে চলে যাচ্ছি। তো ব্ল্যাঙ্কে যাওয়ার পরে এখন আমাদের নেক্সট ব্ল্যাঙ্কে, এরপরে আমি যেটিতে যাব এডিট গ্রিড ডাটা, এই অপশনগুলিতে যাব। তো অ্যাট ফার্স্ট আমি কোথায় যাব, এডিট থেকে গ্রিড ডাটা, তো অ্যাড মডিফাই অর গ্রিড। এখানে আসার পরে জাস্ট এখানে গ্লোবাল আছে, জাস্ট আমি এটাকে মডিফাই করে দিচ্ছি। তারপর এখান থেকে স্পেসিংয়ে সিলেক্ট করব। স্পেসিং সিলেক্ট করার পরে এখানে আমরা গ্রিড বসাবো। অ্যাট ফার্স্ট আমি এখানে কি নেব, এখানে যে কোনো একটা নাম আমি এখানে সিলেক্ট করতেছি। এখানে আমি আর এইটাতে আমি জাস্ট বি ইম্পোর্ট দিচ্ছি। আর এখানে আমি র্যান্ডমলি কিছু মানে ডাইমেনশন আমি এখানে অ্যাটাচ করাচ্ছি। আর এখানে আমি এটাকে 0 দিচ্ছি। আর এইখানে আমি দেব 1, আর এখানে দেব আমি 2, আর এখানে আমি এটাও র্যান্ডমলি 20 দিয়ে দিচ্ছি। যেহেতু কনসেন্ট্রিক আইসোলেটেড ফুটিং হবে সেই কারণে আর এখানে তেমন কিছু ভেজাল নেই। আচ্ছা, এখানে 20 কেন বসালাম এটা জাস্ট আপনারা দেখতে থাকুন, তাহলে পরবর্তী বুঝে যাবেন। এখানে জাস্ট একটু এদিক সেদিক হতো যদি ইসেন্ট্রিক ফুটিং ডিজাইন হতো। ইসেন্ট্রিক হলে যেহেতু কলামের মিড পয়েন্টে পড়তো না, যার কারণে এখানে কি একটু এদিক সেদিক করে দেওয়া লাগতো। আর এখান তো এই যে এইটা যে কোনো একটা পয়েন্টে ধরে এখানে মিড পয়েন্টটা আমরা খুব ইজিলি পেয়ে যাব, যার কারণে এখানে আর তেমন কিছু কাজ নেই। তো এখানে 20 আমি দিয়ে দিচ্ছি, দেন ওকে। হ্যাঁ, গ্লোবাল সিলেক্ট করলাম, দেন ওকে। তো আমি এখন একটু আগে যে জিনিসটা দেখালাম সেটা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে এই ব্যাপারটি কেন আমি মানে এখানে 20 ফিট করে আমি এখানে অ্যাটাচ করলাম সেটা আপনারা বুঝে যাবেন। তো এখন আমি যাব কোথায়, এখন আমি যদি ওয়ার্ডে দেখি, ওয়ার্ডে আসার পরে এই অপশনটা আমাদের শেষ, ডিফাইন ম্যাটেরিয়ালস। আচ্ছা, ম্যাটেরিয়ালসের যে ব্যাপারটা আমি এখন ম্যাটেরিয়ালসটাকে ইয়ে করাচ্ছি।
এখানে ডিফাইনে চলে গেলাম, এখান থেকে ম্যাটেরিয়ালসে আমরা এখানে 4000 আছে, আমি 4000 কি ধরে দিচ্ছি 4000 এইটা, আর এইটাকে আমি একটু নামটা একটু চেঞ্জ করে দিই, আমি 4000 ধরে ডিজাইন করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি রিভার, এখানে আমি দিচ্ছি রিভার, আর ই বি এ আর, রিভার, রিভার কত 60 গ্রেডের রিভার, 60 রিভার 60। আর এখানে আর যা আছে সব ওকে, দেন ওকে, দেন ওকে। আর কংক্রিট অলরেডি 4000 আছে, আমি 4000 ধরেই করব। তো এখানে আমাদের ম্যাটেরিয়ালসের যে কাজটা আছে সেটা আমরা অলরেডি ফিল আপ করে নিয়েছি। তো এরপরে নেক্সট স্টেপে যেই ব্যাপারটা আছে সেটা আমরা যদি দেখার চেষ্টা করি, ডিফাইন স্ল্যাব প্রপার্টিজ ফর ফুটিং অ্যান্ড কলাম। তো আমি চলে যাব অ্যাট ফার্স্ট ডিফাইনে, ডিফাইন স্ল্যাব প্রপার্টিজ, এখানে অ্যাড নিউ প্রপার্টি। ফার্স্টে আমি কি করব, এখানে ফুটিং অ্যান্ড কলাম আমাদেরকে দিতে হবে। আমি এখানে দিচ্ছি ফুটিং, FOOTING, ফুটিং। ফুটিং আমি দিচ্ছি কত, ফার্স্টে আমি এখানে কত দেব 18, আচ্ছা আমি 20 ইঞ্চি নিচ্ছি ফার্স্টে। যদি পরবর্তীতে দেখা গেছে পাঞ্চিংয়ে যদি আমরা ফেল করে যাই তাহলে পরবর্তীতে আমরা ফুটিংয়ের থিকনেস আরও বাড়িয়ে দেবো। দেখেন আপাতত আমি 20, আচ্ছা যাক আমি আর একটু বাড়িয়ে দিই, এখানে 24 দিয়ে দিচ্ছি, প্রায় 2 ফিটের মতো নিয়ে নিলাম। আর যদি দেখা গেছে যে থিকনেসের মাত্রা যদি বেশি হয়ে যায় তাহলে পরবর্তীতে আমরা কমিয়েও নিতে পারবো। তো এখন আমি আপাতত 24 নিচ্ছি। এখন এটা 24 আসলে এটা নির্ভর করবে যে আমার যেই পাঞ্চিং এর ভ্যালুর উপর নির্ভর করবে। এখানে এগুলো ঠিক আছে। এখানে যেহেতু আমি ফুটিং নিচ্ছি তাহলে এখান থেকে আমি ফুটিং দিব, আর এখানে আমাকে 24 ইম্পোর্ট দিতে হবে। এই 24টাকে আমাকে ইম্পোর্ট দিতে হবে। এখানে কপি, এখানে আমি 24টাকে ইম্পোর্ট দিয়ে দিলাম। ইম্পোর্ট দেওয়ার পরে দেন ওকে। আবার অ্যাড নিউ প্রপার্টি, এখানে আমি ফার্স্ট টাইম ফুটিং দিয়েছি, এখন আমি কলাম দেব। এখানে আমি কলাম সেট করব, COLUMN কলাম। কলামও আমি 24 দিচ্ছি। কেন 24 দিচ্ছি, কারণ ফুটিং এর ভিতর দিয়ে কিন্তু কলামটি প্রবেশ করবে। ফুটিং এর উপরের প্রান্ত থেকে ফুটিং এর যে থিকনেস আছে পুরোটাই কিন্তু কাভারিং মানে কাভার করবে আর কি, যার কারণে কি ফুটিং এর মাঝে দিয়ে তো কলামটা প্রবেশ করবে একেবারে নিচ পর্যন্ত। তাই ফুটিং এর যে থিকনেসটা আছে 24 ইঞ্চি, কলাম কিন্তু এই এই পরিমাণ পুরুত্বটাকে সে ব্যাদ করে কিন্তু সে নিচের দিকে চলে যাবে, যার কারণে কি কলামও এখানে 24 ইঞ্চি দিতে হবে। কারণ কলামের যেই পজিশনের জায়গাটুকু আছে ফুটিং এর এখানেও কিন্তু কি একটা ঢালাই হবে 24 ইঞ্চি, যার কারণে কি এটা 24 ইঞ্চি। তো এখান থেকে আমাদেরকে কলামের সময় সবসময় স্ট্রিপ সিলেক্ট করতে হবে। তো আমি এখানে স্ট্রিপ সিলেক্ট করে দিলাম, আর এখানে আমাদেরকে কি 24 ইঞ্চি দিতে হবে। আর আগে আমি যেহেতু পেস্ট করেছিলাম যে এইটা এখনো রয়ে গেছে, আমি এখানে 24 ইঞ্চি বসিয়ে দিলাম। দেন ওকে, ওকে দেওয়ার পরে আমাদের নেক্সট স্টেপের যে কাজটা সেটা হচ্ছে ডিফাইন সাবগেট মডিউলাস। এটাকে আমাদেরকে কি করতে হবে, ডিফাইন করতে হবে। তো আমি চলে যাচ্ছি কোথায়, এখান থেকে আমি যাব ডিফাইন থেকে ডিফাইন সাবগেট সয়েল সাবগেট প্রপার্টিস, এখানে সয়েল 1। আর এখান থেকে আমি যদি মডিফাইতে যাওয়ার পরে এখানে আমি আমি একটা জিনিস যদি দেখার চেষ্টা করি, আমাদের ওয়ার্ড ফাইলে যাই। তো এখানে দেখুন সাবগেট মডুলাস যেটা আছে, আমি চাচ্ছি যে একেবারে 25 mm সেটেলমেন্ট সিলেক্ট করতে, 1 ইঞ্চি পরিমাণ 25 mm সেটেলমেন্ট। এখানে দেখুন একটা এসআই ইউনিটে যদি 25 অর্থাৎ 25 mm সেটেলমেন্ট সিলেক্ট করি তাহলে 40 ইন্টু ফ্যাক্টর অফ সেফটি ইন্টু কিউআই হচ্ছে অ্যালাউবেল বেয়ারিং ক্যাপাসিটি, এটা নিতে হবে যদি এসআই ইউনিট হয়। আর এফপিএস ইউনিট হলে 12 ইন্টু ফ্যাক্টর অফ সেফটি ইন্টু কিউআই হচ্ছে অ্যালাউবেল বেয়ারিং ক্যাপাসিটি। যেহেতু আমাদেরটা এসআই ইউনিট, তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে নেব। ঠিক আছে। তো এখানে আমি কিলো নিউটনেরটাকে আমি নিচ্ছি, এখান থেকে আমি যে ক্যালকুলেটরটাকে রান করাই, তো রান করে 40 ইন্টু, আর এখানে ফ্যাক্টর অফ সেফটি আমি 3 নিয়ে নিচ্ছি। এটা সয়েল টেস্ট রিপোর্ট থেকে আপনারা দেখে নিতে পারেন।
তো এখানে 40 ইন্টু 3 ইন্টু আর কি হচ্ছে অ্যালাউবেল বিয়ারিং ক্যাপাসিটি। তা আমাদের বিয়ারিং ক্যাপাসিটি কত আছে, আমরা কত ধরে নেব? তা আমি এখানে 150 ধরে নিচ্ছি। তো আপনারা অ্যালাউবেল বিয়ারিং ক্যাপাসিটিটা পেয়ে যাবেন আপনাদের সয়েল টেস্ট রিপোর্টে, আর যদি না থাকে তাহলে আপনাদেরকে অন্য সিস্টেমে বের করে নিতে হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সয়েল টেস্ট রিপোর্টের যে রিকমেন্ডেশন যেটা থাকে সেটাতে অনেক সময় লেখা থাকে যে এত ফিট গভীরে এতটুক এত ফিট গভীরে আপনাদের সয়েল অ্যালাউবেল বিয়ারিং ক্যাপাসিটি এত। তো সেটা আপনারা দেখে নেবেন। তো আমি এখানে 150 ধরে তারপর এই কাজটা করার চেষ্টা করতেছি। তো 40 ইন্টু 3 ইন্টু 150 অর্থাৎ 150, এই তিনটাকে আমি এখানে করে দিলাম। তো এখানে হচ্ছে 18,000 কিলো নিউটন পার মিটার কিউব। তো এখন আমি এটাকেই বসিয়ে দেব সয়েল 1। তারপর এখান থেকে আমি কি করব, এটাকে মডিফাই করব। তো এর আগে আমি এখন ইউনিটটাকে ঠিক করে নিই। ইউনিটটাকে এখান থেকে আমি অবশ্য মেট্রিক ডিফল্টে নিয়ে নেব, দেন ওকে। তো ডিফাইন এখান থেকে সয়েল সাবগেট প্রপার্টিজ সয়েল 1, এখানে সয়েল 1 মডিফাই দিস। তো সয়েল 1 এর জায়গায় অন্য কিছু লেখা যায়, তো আমি আপাতত লিখতেছি না। তো আমি সয়েল 1 দেখি চিনে নেব। এখানে কিলো নিউটন মিটার কিউব আছে, আর এখানে আমাদের বসবে কত, 18,000। আমি এখানে 18,000 বসিয়ে দিচ্ছি, 18,000 কিলো নিউটন পার মিটার কিউব। তো এখানে 18,000 কিলো নিউটন পার মিটার কিউব, দেন ওকে, দেন ওকে। ওকে করার পরে এখন যদি আমরা দেখি যে নেক্সট যে ধাপটা আছে সেটা কি, সয়েল সাবগেটের কাজটা ডিফাইন সাবগেট মডুলাস। তো আমরা অলরেডি সাবগেট মডুলাস ডিফাইন করে ফেলেছি। তার ড্র ফুটিং এন্ড কলাম, আচ্ছা আমরা এখন ফুটিং আর কলাম কি ড্র করব। তো ড্র করার জন্য এই যে দেখুন এখানে একটা অপশন আছে কুইক ড্র এরিয়া অ্যারাউন্ড পয়েন্টস, একবারে মিড পয়েন্টে হবে। তো এখন টাইপ অবজেক্ট, টাইপ অবজেক্ট হচ্ছে স্ল্যাব, যেহেতু ফুটিংটা একটা স্ল্যাব, আর শেপ অফ অবজেক্ট এটা রেক্টেঙ্গুলার শেপ হবে। ইটস ওকে। এখন প্রপার্টি হচ্ছে কি, এট ফার্স্ট আমরা কি ফুটিং নেব, ফুটিং। তো আমি এখান থেকে ফুটিং সিলেক্ট করছি। তো ফুটিং এ আমরা দুইটা নিচ্ছি, ফুটিং এর এক্স ডাইমেনশনে কত আর ওয়াই ডাইমেনশনে কত। তো আমি এক্স ডাইমেনশনে ফার্স্টে আমি 10 ফিট নিয়ে নিচ্ছি। তারপর যদি আমাদের অ্যালাউবেল বিয়ারিং ক্যাপাসিটির সাপেক্ষে দেখা গেছে আমাদের ফুটিং এর এরিয়া যদি পাস না করে, 150 ধরে যে আমরা অ্যালাউবেল বিয়ারিং ক্যাপাসিটি সেট করেছি সেটার সাপেক্ষে যদি পাস না করে, তাহলে নেক্সট টাইম আমরা আরো ফুটিং এর এরিয়াকে আমরা আরো বাড়িয়ে দেব। তো এখন আপাতত আমি এখানে এক্স ডাইমেনশন আমি এখানে কত নিচ্ছি, এখানে আমি 10 ফিট নেব। তাহলে আমি এখান থেকে যদি কিবোর্ডটাকে রান করাই, রান করানোর পর এখানে আমি 10 ফিট, 10, আর এখান থেকে আমি ফিট নিচ্ছি 10 ফিট, দেন এন্টার। আর এখানে আমি 10 ফিট নিচ্ছি, যেহেতু মিটার আছে কিন্তু এখানে 10 ফিট লিখে এন্টার প্রেস করলে এটা মিটারে অটো কনভার্ট হয়ে যাবে। তো এখানে 10 ফিট 10 ফিট নিলাম, 10 ফিট 10 ফিট। আমাদের দেখি সবগুলি ডাটা ঠিক আছে কিনা। টাইপ অফ অবজেক্ট হচ্ছে স্ল্যাব, শেপ অফ অবজেক্ট হচ্ছে রেক্টেঙ্গুলার স্ল্যাব, প্রপার্টি হচ্ছে ফুটিং, এক্স ডাইমেনশনও আমরা নিয়েছি কত 10 ফিট, এবং ওয়াই ডাইমেনশনও আমরা নিয়েছি কত 10 ফিট, যেহেতু আমাদেরটা কনসেন্ট্রিক আইসোলেটেড ফুটিং। তো আমি এখানে বসিয়ে দিলাম, এটা আমরা এখানে বসিয়ে দিলাম 10 ফিট 10 ফিট। তো কনসেন্ট্রিক আইসোলেটেড ফুটিং এখানে হওয়াটা খুবই মানে সহজের মতই মনে হচ্ছে, যে এদিক দিয়েও যদি জায়গা থাকে এদিকেও জায়গা থাকে, এদিকেও থাকে এদিকেও থাকে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কনসেন্ট্রিক আইসোলেটেড ফুটিং ডিজাইনই হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো এইটার ক্ষেত্রে দেখা গেছে এখানে তো আবার ফুটিং হবে, তো এই দুইটার পর্যাপ্ত স্পেস পাচ্ছে কিনা সেগুলোর দিকেও নজর দিতে হবে। আর পাশের যেগুলো থাকে এগুলাতে অনেক সময় দেখা গেছে আমাদের যে ইয়াতে প্রপার্টি লাইনের জায়গার উপর বিবেচনা করে কনসেন্ট্রিক আইসোলেটেড ফুটিং, ইসেন্ট্রিক আইসোলেটেড ফুটিং আসতে পারে। তো এটা যেহেতু মিড পয়েন্টের একটা ফুটিং, তো এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই কনসেন্ট্রিক আইসোলেটেড ফুটিং এর আন্ডারই পড়বে। কনসেন্ট্রিক কোনটা, যেটা একবারে সেন্টারে বসে, যেটা একবার সেন্টারে বসে আর কি। আর ইসেন্ট্রিক হবে দেখা গেছে এদিকে 10 ফিট থেকে এদিকে 3 ফিট আর এদিকে 7 ফিট, এরকম কন্ডিশন যদি হয় তাহলে এটা ইসেন্ট্রিক পর্যায়ে গিয়ে পৌঁছে যায়। তো এখানে আমি যেহেতু এটা মিড পয়েন্টই নিচ্ছি, তাই 10 ফিট করে আমি দিয়ে দিলাম। তো এখানে 10 ফিট, এখানে 10 ফিট। এখন দেখা গেছে যদি এই দুইটা পাস না করে, তো অবশ্যই আমি কি করব, পরবর্তীতে আবার পাস করানোর জন্য বেয়ারিং ক্যাপাসিটির সাপেক্ষে আমি
ফুটিংয়ের এরিয়াকে আরও বাড়িয়ে দেব। তো এখন আমি কলামকে সিলেক্ট করছি, এখন কলামের সাইজ নিতে হবে আমাকে। তো এখানে যে কলামটি আছে সেটি হচ্ছে 1227। এখানের যে কলামটি আছে সেটির সাইজ কত? 1227। তাহলে এক্স ডাইমেনশন যেটি, আচ্ছা আমি যদি ক্যাডে যাই একটু, যে পজিশনে আমাদের কলামটা কোন দিকে এখানে করা আছে, তাহলে এক্স ডাইমেনশন আমাদের 27 আর ওয়াই ডাইমেনশন আমাদের 12 আছে। এক্স ডাইমেনশনে আমাদের কত আছে? 27 ইঞ্চি। আমরা এখানে 27 ইঞ্চি লিখে দেব। তো এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে 27, তারপর শিফট চাপে এখানে ইঞ্চি বসে এন্টার করলাম। আবার না সরি, এটা 27 ইঞ্চি, ঠিক আছে। তো ওয়াইতে এখন আমি 12 ইঞ্চি বসাচ্ছি, 12, শিফট এন্টার। আচ্ছা, দুটো বসানোর পরে এখানে এই যে মিড পয়েন্ট আমি এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এটার কাজ আপাতত শেষ হয়ে গেছে। তো এখন এরপরে আমরা কি করব, এখানে আমরা ফুটিং এন্ড তো এখন আমাদের এই পয়েন্টের কাজ শেষ হয়ে গেল। ফুটিং এন্ড কলাম দুইটাকে ড্র করা আমাদের অলরেডি কমপ্লিট। দ্য অ্যাসাইন সাবগেট মডুলাস বাই সিলেক্টিং দ্য ফুটিং। তাই আমাদের ফুটিংটা সিলেক্ট করে আমরা একটু আগে যে সয়েল 1 নামে যে সয়েল সাবগেট প্রপার্টিস যেটা আমরা সেটেলমেন্ট আকারে রান করে সেটেলমেন্ট আকারে আমরা ডাটা ইনপুট করেছিলাম, সেটা এখন আমরা এখানে অ্যাসাইন করে দেব। তো এখন আমরা চলে যাচ্ছি অ্যাসাইনে যাওয়ার পরে সয়েল প্রপার্টিস, এখানে সয়েল প্রপার্টিস এই সয়েল 1 আছে, এটি সিলেক্ট করে আমরা এখানে ওকে করে দিচ্ছি। এখানে সয়েল 1 অলরেডি চলে এসেছে, সয়েল 1 কিন্তু এখানে শো করতেছে। তো সয়েল 1 এর কাজ শেষ। এখন এই যে ফুটিং এর মাঝে যেটা আছে, এখন কলামের এই পয়েন্টে কিন্তু আমাদের কি করতে হবে, ডাটা ইনপুট করতে হবে। তো এখন ডাটা ইনপুট আমরা কিভাবে এখানে করব, এখানে দেখুন যে কোনো পয়েন্ট কিন্তু ধরতেছে না। তো এখন আমরা চলে যাব ড্রতে যাওয়ার পর এখান থেকে ড্র পয়েন্টসে যাওয়ার পরে এখানে আমরা একটা ক্লিক করে দেব। তাহলে কি হলো, একটা পয়েন্ট এখানে ড্র হয়ে গেল। এখন যদি আমি এখানে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পয়েন্ট কিন্তু পেয়ে গেছে। আমি এই যে এখানে মিড বরাবর একটা পয়েন্ট, এই যে 1 পয়েন্ট সিলেক্টেড, একটা পয়েন্ট কিন্তু পেয়ে গেছে। কিন্তু এই পয়েন্টটা ড্র করার আগে কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার পয়েন্ট আসে নাই, যার কারণে পয়েন্ট লোড এখন আমরা আমাদেরকে এখানে ইম্পোর্ট করতে সহজ হবে, যেটা কলামের ডেড লোড এবং লাইট লোড যেটা আছে সেটা এখানে আমাদেরকে কি দিতে হবে। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে আমরা কি দিলাম, এখানে অ্যাসাইন সাবগেটের কাজ শেষ করলাম। এখানে ডিফাইন লোড প্যাটার্ন ফর সার্চার্স লোড। তো আমি এখানে ডিফাইনে যাব, ডিফাইন, এখানে লোড প্যাটার্ন আসার পরে অ্যাড লোড প্যাটার্ন। এখানে আমি সার্চার্স লোডকে অ্যাড করানোর জন্য এখানে নাম দিয়ে দিব এস ইউ আর সার্চার্স। আর এখানে অবশ্য সুপার ডেট, কারণ কি সার্চার্স লোড কি ফুটিং এর উপরে যেই ওয়েটটা আসবে, অর্থাৎ ফুটিং এর যেই স্ল্যাবটা আছে এটার উপর তো মাটি দিয়ে ফিল আপ করা থাকবে। তো সেই মাটি থেকে একটা উইড কিন্তু এই স্ল্যাবের উপরে কাজ করবে। তো এই ফুটিং এর স্ল্যাবের উপরে কাজ করবে, সেটা হচ্ছে সার্চার্স লোড, অর্থাৎ মাটির যে একটা লোড আছে ফুটিং এর যে স্ল্যাবের উপরে গিয়ে পড়ে, সেটি হচ্ছে সার্চার্স লোড। তো আমি এখানে সার্চার্স লোড আর এটা কিন্তু ডেড লোড, সুপার ডেড লোড হিসেবে আমি এটাকে ধরে নিলাম। দেন ওকে করার পরে এখন আমি যদি ওয়ার্ড ফাইলে যাই, এখন আবার এখানে আমি সার্চার্স লোডটাকে ডিফাইন করলাম, অ্যাসাইন সার্চার্স লোড অন ফুটিং, তাহলে আমাদের কি সার্চার্স লোডটাকে অ্যাসাইন করাতে হবে ফুটিং এর উপরে। তো এখন আমি ক্যালকুলেটরে চলে যাই। তো এখানে লাগবে মাটির ইউনিট ওয়েটটা আমাদের স্পেশালি লাগবে। তো আমি এখানে ধরে নিচ্ছি 100, অর্থাৎ 110 পাউন্ড পার ফিট কিউব আমি ধরে নিচ্ছি।
আর এখানে আমি ধরতেছি যে এই ফুটিংটার উপরে এই ফুটিংটা 8 ফিট নিচে হবে। 8 ফিট নিচে আমরা এই ফুটিংটাকে কি বসাচ্ছি। তো 8 ফিট নিচে হলে আমাদের স্ল্যাবের থিকনেস কত? স্ল্যাবের থিকনেস অলরেডি 2 ফিট 24 ইঞ্চি আমরা নিয়েছিলাম। তো 8 ফিট নিচে হলে 2 ফিট যদি স্ল্যাবের থিকনেসে চলে যায় তাহলে আরো 6 ফিট থাকে। তো আমি এখানে ইনটু 6 দিয়ে দিলাম। 6 দেওয়ার পরে 660 পাউন্ড পার ফিট কিউব। এখানে ছিল 110 ফিট কিউব পাউন্ড পার ফিট কিউব ছিল, আর এখানে 6 ফিট। তাই ফিট আর ফিট একটা কাটা হয়ে গেল। এখানে আসতেছে কত? এখানে আমাদের ভ্যালু আসতেছে 660। তো আমি এখন এটাকে সিলেক্ট করলাম। যেহেতু এটা ফুটিং এর উপরে পড়বে, কারণ ফুটিং এর উপরে মাটির লোডটা আসবে, তো আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি যাব অ্যাসাইনের পরে আমি এখান থেকে লোড ডাটা, এখান থেকে সারফেস লোড, তো এটা কিলো নিউটন আছে। তো এই ভ্যালুটা অবশ্য আমি বসাবো এখানে ইউএস ডিফল্টে, দেন ওকে। এটা অলরেডি সিলেক্ট আছে। অ্যাসাইন থেকে লোড ডাটা সারফেস লোড, কারণ এটা ফুটিং এর উপরে সারফেসে আছে। তো এখান থেকে আমি সারচার্জটাকে সিলেক্ট করে নিলাম। সারচার্জ নেওয়ার পরে এখানে লোডটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে আমাকে কি পেস্ট করতে হবে? এখানে আমার ডাটা কত আসছিল? 660। তো আমি এখানে 660 বসিয়ে দিচ্ছি, অর্থাৎ পাউন্ড পার ফিট কিউব বা পাউন্ড পার ফিট স্কোয়ার। 660 পাউন্ড পার ফিট স্কোয়ার। পাউন্ড পার ফিট স্কোয়ার কেন হলো? কারণ এখানে 610 পাউন্ড পার ফিট কিউব আর 6 ছিল ফিট। তাই ফিট কিউব আর ফিট থেকে একটা ফিট দিয়ে ফিট কিউবকে যদি আমি ভাগ করি তাহলে ফিট স্কোয়ারে থেকে যায়, আর পাউন্ড তো ঠিকই আছে। তো দেন ওকে করার পরে আমাদের মানে উপরে ফুটিং এর উপরে সয়েলের যে লোডটা আছে সেটা চলে আসলো। সারচার্জ লোডটিকে দিয়ে দিলাম, অর্থাৎ মাটির যে লোড ফুটিং এর উপরে পড়বে সেটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি ওয়ার্ডে যাই আবার, এরপরে দেখি আমাদের কি করতে হবে। সারচার্জ লোড, অ্যাসাইন সারচার্জ লোড অন ফুটিং, এটা আমরা শেষ করলাম। অ্যাপ্লাই লোড মুভমেন্টস অ্যান্ড কলাম। তো আমরা এখন ফুটিংয়ে ডেড লোড এবং লাইভ লোড সেটিকে আমরা কি কলামের মধ্যে দিয়ে দিব, অর্থাৎ কলামের মধ্য দিয়ে ডেড লোড এবং লাইভ লোড কিন্তু ফুটিংয়ে চলে যাবে। তো সেই চলে যাওয়াকৃত যে মোট যে লোডটি আছে সেটি আমরা কি এখন বসিয়ে দেব। তো আমরা দেখেছিলাম যে ইটেপসে আমাদের এই কলামের লোড যেটি আছে ডেড লোড 2228 সম্ভবত ছিল। আমি কম্বোতে গেলাম, কম্বোতে যাওয়ার পর এখান থেকে আমি ডিএল অর্থাৎ ডেড লোড ঠিক আমি অ্যাপ্লাই করতেছি, ওকে করতেছি। তো এখন আমি দেখতেছি যে 2228 আমি এখান থেকে নিয়ে নিলাম। তো এখন আমি এই যে মাঝের যে পয়েন্টটাকে আমি ড্র করেছিলাম এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওয়ান পয়েন্ট, একটা পয়েন্ট অলরেডি সিলেক্ট হয়েছে। অ্যাসাইন, এখান থেকে আমি যাব অ্যাসাইন থেকে লোড ডাটা থেকে পয়েন্ট লোড, এখানে পয়েন্ট লোড দিতে হবে। তো এখানে পয়েন্ট লোডটা অবশ্য আমরা সেখানে কিন্তু এসআই ইউনিট নিয়েছিলাম। তো মেট্রিক ডিফল্টে যাব আমরা, দেন ওকে করার পরে ওয়ান পয়েন্ট সিলেক্টেড দেখাচ্ছে। এখন অ্যাসাইন থেকে লোড ডাটা থেকে পয়েন্ট লোড আসার পরে এখান থেকে ডেড লোড যেটা আছে সেটা হচ্ছে 2228। আমি এখানে বসিয়ে দিচ্ছি জেড বড় 2228 আর এমএক্স এমওয়ার ভ্যালুটা আপাতত নিচ্ছি না, এগুলা খুবই কম পরিমাণে থাকে, সেগুলোর তেমন একটা দরকার পড়ে না, এখানে ডেড লোড বসালেই হয়। তো আপনারা চাইলে ছোটোখাটো যদিও আসে এগুলা চাইলে বসাতেও পারেন, তো আমি আপাতত দিচ্ছি না। তখন এক্স ডাইমেনশনে আমাদের লেন্থ কত আছে আর ওয়াই ডাইমেনশনের লেন্থ, কলামের যেই ওরিয়েন্টেশন যেদিকে যে পরিমাণ আছে সেদিকে আমাদেরকে সেই পরিমাণ বসাতে হবে। তো আমরা এক্স ডাইমেনশনে দেখেছিলাম 27 ইঞ্চি 27। এখানে আমি শিফটে ক্লিক করে ইঞ্চিতে দিয়ে এন্টার দিচ্ছি, তো অটো এটি মিলিমিটারে কনভার্ট হয়ে যাবে। আর এখানে ওয়াইতে ছিল আমাদের 12 ইঞ্চি,
12 ইঞ্চি, শিফটে দিয়ে এখানে ইঞ্চি দিয়ে এন্টার দিলাম। তো এইগুলা এই দুইটা ভ্যালু এখানে আসার পরে আমরা কি এখন ডেড লোডটাকে ওকে দিয়ে দিলাম। তো আমাদের ডেড লোড কিন্তু অলরেডি কি এই পয়েন্টের দিয়ে চলে গেছে, অর্থাৎ কলামের ডেড লোড অ্যাসাইন করা শেষ। তারপরে আমি আবার এই পয়েন্টটাকে আবার সিলেক্ট করলাম, ওয়ান পয়েন্ট সিলেক্টেড। আর আমাদের লাগবে কি লাইভ লোড। তো লাইভ লোড আমাদের কত ছিল আমরা যদি দেখার চেষ্টা করি, এখান থেকে স্প্রিং যেটা আছে এটাতে আমি ক্লিক করব, এটাতে ক্লিক করার পর এখানে কেসেসে যাব, কেসে যাওয়ার পর এখানে লাইভ লোড, লাইভ আছে অ্যাপ্লাই, দেন ওকে অ্যাপ্লাই। এখানে আছে 561, তো আমি 561 এখানে অ্যাসাইন করব। ওয়ান পয়েন্ট সিলেক্টেড। তো এখন আমি যাচ্ছি অ্যাসাইন লোড ডাটা পয়েন্ট লোড। পয়েন্ট লোডে আসার পর এখান থেকে আমি এই যে লাইভ সিলেক্ট করলাম, লাইভ সিলেক্ট করার পর এখানে 561 এখানে বসিয়ে দিচ্ছি 561। আর এখানে কলামের ডাইমেনশনগুলো তো ঠিকই আছে, যেদিকে যে পরিমাণ ডাইমেনশন আমরা তো আগে ইম্পোর্ট দিয়েছি। দেন ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর আমি মিড পয়েন্টে যদি একটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখার চেষ্টা করি, এখানে যে লোড আছে সব মিড পয়েন্টে মনে হয় পড়ে নাই, যার কারণে শো করতেছে না। এখানে ক্লিক করে যদি দেখার চেষ্টা করি, এই যে এখানে দেখুন ডেডে যে পরিমাণ লোড আমরা অ্যাসাইন করেছি সেটা এখানে দেখাচ্ছে, লাইভে যে পরিমাণ লোড আমরা অ্যাসাইন করেছি সেটা দেখাচ্ছে। এখানে যদি মিড পয়েন্টে ভালোভাবে সিলেক্ট না হয় তাহলে এই লোডটা কিন্তু শো করবে না। আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুইবার করে দেওয়ার পরে এটি সিলেক্ট হয়েছে এবং সুন্দরভাবে এটি শো হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখন আমরা করবোটা কি, এরপরের কাজ ড্র ডিজাইন স্ট্রিপ। আমাদেরকে কি করতে হবে, ডিজাইন স্ট্রিপগুলোকে ড্র করতে হবে। তো এই যে এখানে দেখুন একটা অপশন ড্র ডিজাইন স্ট্রিপ, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই যে আমরা একদিকে আমরা লেয়ার ধরে নিচ্ছি, এদিকে আমরা নিচ্ছি। আর এটা কি কলাম স্ট্রিপ, অর্থাৎ কলামের উপর দিয়ে যাবে কলাম স্ট্রিপ। তো আমরা এটি এবং কলাম স্ট্রিপ এদিকে আমরা ধরছি, ধরলাম। এরপরে অন্য ডিরেকশন আমরা বি ধরছি, বি কলাম স্ট্রিপ, ইটস ওকে, থেকে আমি ধরে দিলাম। আচ্ছা, আমাদের কলাম স্ট্রিপ ড্র করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মানে ডিজাইন স্ট্রিপ আমাদের ড্র করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যদি তারপরে আমরা এখানে যাব, এখান থেকে ডিফাইন লোড কম্বিনেশন, অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বো। এখানে আসার পরে আমরা এখানে স্ট্রেংথ আলটিমেট এটা রেখে বাকিগুলো আমরা কি এখান থেকে সরিয়ে দেব, দেন ওকে। এই দুইটা কম্বিনেশন শো করেছি। তো এখন আমরা অ্যাড নিউ কম্বো থেকে আমরা একটা আমরা অ্যাড করাবো, ডেড লোড, লাইভ লোড এবং সারচার্জ লোড। এই তিনটা লোড তো অলরেডি দেওয়া আছে। এই তিনটা লোডের সমন্বয়ে আমরা একটা নর্মাল সার্ভিস আমরা এখানে কি অ্যাড করাবো। তো এখন আমি এখানে ডেড লোড এখান থেকে ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস সারচার্জ এই তিনটা লোডকে আমি এখানে অ্যাটাচ করালাম। অ্যাটাচ করানোর পরে এখানে হবে ডেড, সারচার্জ এবং লাইভ, এগুলোকে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে সার্ভিস নরমাল আমি ক্লিক করব, দেন ওকে। তারপরে আমাদের যে স্টেপ সেটি কি অ্যাসাইন মেশ। আমাদের কি করতে হবে, এখন অ্যাসাইন মেশ অপশন থেকে মেশকে অ্যাসাইন করতে হবে। তো এখন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রানে যাব, রানে যাওয়ার পরে অটোমেটিক স্ল্যাব মেশ অপশন এটাতে ক্লিক করব। এটাতে যাওয়ার পরে এখন এখান থেকে আমাদেরকে 0.5 মিটার কি পরিমাণ ম্যাশ করাতে হবে, 0.5 মিটার পরিমাণ করে কি ম্যাশ করাতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি 0.5। তো ম্যাশিংয়ের অপশনটুকু যত কম রাখা যায় তত মানে বেশি অ্যাকুরেট অ্যানালাইসিস হবে। তো দেন ওকে। তো ম্যাশিংয়ের কাজটা আমাদের শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে রান অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। তো আমরা এখন আমাদের
অ্যানালাইসিসটাকে রান করে দেখি যে আমাদের ডিজাইনের কি অবস্থা, আমাদের অ্যালাউবেল বিয়ারিং ক্যাপাসিটি এবং পাঞ্চিং আমাদের এই ফুটিং যেটা আমরা ডিজাইন করেছি সেটা টিকে কিনা এটা আমরা এখন চেক করব। তো আমি রান অ্যানালাইসিস দিয়ে দিলাম। তো আমাদের অ্যানালাইসিস কমপ্লিট হয়ে গেছে। অ্যানালাইসিস কমপ্লিট হওয়ার পরে আমরা যাব ডিসপ্লে থেকে শো ডিফর্ম শেপ। শো ডিফর্ম শেপ এখানে লোড কম্বিনেশন আসার পরে সার্ভিসের জন্য আমরা যে লোড কম্বিনেশনটাকে অ্যাড করেছিলাম সেটা সবাইকে যদি দেখি অ্যাপ্লাই ক্লোজ। তো এখানে সেটেলমেন্ট কিন্তু অনেক চলে আসতেছে, প্রায় 19 মিলিমিটারের মতো। তা আমরা 25 ধরেছিলাম, তো এটা আমরা বলতে পারি যে ইজিলি পাস করেছি। তো এরপরে আমরা যাবো আবার ডিজাইন থেকে শো রিয়াকশন ফোর্সেস, এটাতে আমরা ক্লিক করব। এখন আমরা অ্যালাউবেল বিয়ারিং ক্যাপাসিটি চেক করব। লোড কম্বিনেশন দিয়ে সার্ভিস নর্মাল থেকে আমরা যেটাকে নর্মাল সার্ভিসে যেটা আমরা লোড কম্বিনেশন ক্রিয়েট করছি এটা। এরপর আমরা এখান থেকে সয়েল প্রেসারে ক্লিক করব। সয়েল প্রেসারে ক্লিক করার পরে দেন অ্যাপ্লাই, দেন ক্লোজ। তো এখানে একটা জিনিস দেখুন যে এখানে আমাদের অ্যালাউবেল বিয়ারিং ক্যাপাসিটি আমরা নিয়েছিলাম 150, কিন্তু এখানে আসতেছে কত 354, অর্থাৎ 354, যেটা মানে আমাদেরকে 150 থেকে বেশি, কিন্তু হলো না। আমাদেরকে কি করতে হবে, হয় 150 কিংবা 150-এর কম আনতে হবে। এখন আমাদের ফুটিংয়ের সাইজ বাড়ানো ছাড়া কোনো উপায় নাই। তো এখন ডিসপ্লেতে চলে যাব। ডিসপ্লেতে যাওয়ার পরে শো পাঞ্চিং শেয়ার ডিজাইন, দেখুন পাঞ্চিংও কিন্তু আমরা পাস করতে পারি নাই। তো পাঞ্চিংয়ে এখানে 1-এর চেয়েও বেশি আছে, কারণ আমাদের ফুটিংয়ের থিকনেসও বাড়াতে হবে এবং ফুটিংয়ের এরিয়াও বাড়াতে হবে, দুটোই বাড়াতে হবে। তো আমরা এখন যেহেতু আমরা পাঞ্চিংও পাস করি না, অ্যালাউবেল বেয়ারিং ক্যাপাসিটিতেও পাস করি না, অ্যালাউবেল বেয়ারিং ক্যাপাসিটি 350 অর্থাৎ 354 পরিমাণ চলে আসতেছে, যার কারণে বেয়ারিং ক্যাপাসিটি তো আমরা ফেল করে গেলাম। যেটা আমরা 150 কিংবা 150-এর চেয়ে কম রাখার প্রয়োজন, সেটা হয়ে যাচ্ছে 354। তার কারণে এখন আমাদেরকে ফুটিংয়ের এরিয়া বাড়াতে হবে এবং পাঞ্চিংয়ের যে ভ্যালু আছে সেটাকে আমাদেরকে 1 কিংবা 1-এর চেয়ে কম রাখতে হবে। কিন্তু আমাদের ডাটাতে চলে আসতেছে 1.07, কিন্তু আমাদেরটা পাস করে নাই। 1-এর চেয়ে কম, 1-এর চেয়ে কম কিন্তু আমাদের পাঞ্চিংয়ের ভ্যালু রাখতে হবে, অর্থাৎ 0.8, 0.75 এরকম যদি রাখা যায় তাহলে সবচেয়ে বেটার। তো এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদের এই যে এই মডেলটা যেটা লক লেগে আছে আমরা এটাকে আনলক করে দেব। দেন ওকে করার পরে আমাদের চারদিক থেকে আমরা বাড়িয়ে দেবো, যেহেতু আমাদের কনসেন্ট্রিক আইসোলেটেড ফুটিং। তো আমরা এখানে চারদিকে কতটুকু করে বাড়াবো, আমরা 1 ফিট করে ফার্স্টে বাড়িয়ে দিই। তো এখন আমি ফার্স্টে এই ফুটিংটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এডিটে যাব, এডিট এরিয়া, এই যে এখান থেকে এক্সপান্ড সুইং এরিয়া, জাস্ট এটাতে ক্লিক করব। তো আমি এখানে 1 ফিট, আচ্ছা আমি এখানে 1 ফিট বাড়িয়ে দিচ্ছি। এখানে কিবোর্ডটাকে রান করালাম, এখানে 1 ফিট 1 ফিট দিয়ে দিলাম। 1 ফিট দিয়ে এখানে এন্টার দিলাম। তো 1 ফিট পরিমাণ জায়গা দুই দিক থেকে বেড়ে যাবে। এদিকে 1 ফিট বাড়লো, এদিকে 1 ফিট বাড়লো, এদিকে 1 ফিট বাড়লো, এদিকে 1 ফিট বেড়ে গেল। তো এখানে যে আমরা আগের ফুটিংয়ের মাপে কিন্তু ডিজাইন স্ট্রিপগুলো ড্র করেছি। তো এখন আমরা করব কি, ডিজাইন স্ট্রিপগুলোকে এতটুকু বাড়িয়ে এর সাথে মিলিয়ে দেব। তো এখান থেকে এই যে দেখুন একটা অপশন আছে রিপ্লেস অবজেক্ট, রিশেপ অবজেক্ট, একটা অপশন আছে, আমরা জাস্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এরপরে আমরা এই যে ডিজাইন স্ট্রিপের যে অপশনটা আছে ড্র করেছিলাম এটার উপর আমরা ক্লিক করব। তারপর এটাকে আমি এখানে টেনে দিলাম, এটাকেও আমি এখানে টেনে দিলাম। তারপর আমি এটাতে সিলেক্ট করব, তারপরে এটাকেও টেনে এখানে দিলাম,
এটাকেও টেনে আমি এখানে দিয়ে দিলাম। এখন আমাদের ফুটিংয়ের থিকনেসটাকেও আমাদেরকে কি করতে হবে, বাড়াতে হবে। কারণ কি আমাদের ফুটিংয়ের যে পরিমাণ থিকনেস দিয়েছি সেই পরিমাণ থিকনেস আমাদের পাঞ্চিংয়ে পাস করে নাই, 1-এর চেয়ে বেশি চলে আসছে। তো এখন আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে এই যে স্ল্যাব প্রপার্টিসে কলাম 24 আমরা ধরেছিলাম, তাহলে 24 আর যদি আমরা 6 ইঞ্চি বাড়িয়ে দিই তাহলে কত হয়, 30। এখানে আমি আপাতত 6 ইঞ্চি বাড়িয়ে দিচ্ছি, আপনারা কম বেশ করে বাড়িয়ে করবেন। তো আমি আপাতত এক ধাপে 6 ইঞ্চি বাড়িয়ে দিচ্ছি। তারা 6 ইঞ্চি না বাড়িয়ে 3 ইঞ্চি 3 ইঞ্চি এভাবেও বাড়াতে পারেন। তো আমি এখানে 30 এইখানে জাস্ট এটার নাম লেখা, মূলত আসল শক্তি হচ্ছে এখানে ইনপুট করতে হবে। এখানে ফুটিং এর থিকনেসটা এখানে গুরুত্ব বহন করে, এই জায়গাতে 30 50 ইঞ্চি দিয়ে দিলাম, এন্টার। তো এই ডেটাটাকে আমি যদি একটু কপি করে নেই, এখান থেকে জাস্ট কপি, দেন ওকে। ফুটিং যেটা আছে কলাম তো অলরেডি শেষ, এখন ফুটিংয়ে যাব। ফুটিংয়ে যাওয়ার পরে এখানে আমি এটাকে ফার্স্টে পেস্ট করে দিলাম, আর এখানে নামটা সৌন্দর্যের স্বার্থে আমি এখানে 30 বসিয়ে দেব। নামের সৌন্দর্যের স্বার্থে আমি এখানে 30 বসিয়ে দিচ্ছি, 30 বসানোর পরে দেন ওকেতে ক্লিক করলাম, দেন ওকে। তো এখানে একটা জিনিস আপনারা একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ফুটিং এর থিকনেস কিন্তু আরো 6 ইঞ্চি বেড়ে গেছে। তো আমাদের সারচার্জ লোড যেটা আছে সেটাতে একটা পরিবর্তন চলে আসবে। তা আমরা এখানে কি আগের বার আমরা 8 ফিট গভীরে আমরা ফুটিংটাকে কি ইনস্টল করতে যাচ্ছি। তো এখন আরো 6 ইঞ্চি কি আমাদের স্ল্যাবের যেই স্ল্যাবের স্ল্যাবে বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের এখন কত থাকতেছে, তো এর আগের বার 2 ফিট ছিল আর উপরে ছিল 6 ফিট। তা এখানে আড়াই আড়াই ইঞ্চি হাফ ইঞ্চি বেড়ে যাওয়ার কারণে তো এখন ওখানে আমাদের মাটির পরিমাণ উপরে 5.5 ফিট চলে আসতেছে, 5.5 ফিট। তো এখন আমাদের মানে সয়েলের ইউনিট ওয়েটের ভ্যালু ছিল 110 ইন্টু 5.5 দিয়ে দিলাম, দেন ওকে। 605, এর আগে আমরা 660 ইম্পোর্ট দিয়েছিলাম, এখন 605 এটা ইম্পোর্ট দিতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, যে একটু ফুটিং এর উপরে সারচার্জ লোডটা পড়বে। এখন ফুটিং এর থিকনেস 6 ইঞ্চি বেড়ে যাওয়ার কারণে উপরে মাটির স্তরে আরো 6 ইঞ্চি কমে যাবে। তো কমে যাওয়ার কারণে তো এর আগে 660 হয়েছিল, এখন 605 এ নেমে আসতেছে। তো এখন আমরা যাব অ্যাসাইনে যাওয়ার পরে, আচ্ছা আমি ফার্স্ট এটাকে সিলেক্ট করে নেই। সিলেক্ট করার পরে অ্যাসাইন থেকে লোড ডাটা, এখান থেকে সারফেস লোড আসার পর এখানে ইউনিটটাকে আমাদেরকে ঠিক করতে হবে। ইউনিটটা ইউএস ডিফল্টে আমি এখানে ইম্পোর্ট করব, যেহেতু সারচার্জ লোড আমরা ইউনিট ডিফল্ট ইউএস ডিফল্টে করতেছি। এখন আমি এটাকে সিলেক্ট করব। এখন ফুটিং এর উপরের এরিয়াটাকে সিলেক্ট করব, কারণ উপরের এরিয়াতেও মাটির লোডটা এখানে আসবে। তো অ্যাসাইনে যাওয়ার পরে লোড ডাটা সারফেস লোডের পর সারচার্জ, এখানে আমরা এর আগে ছিল 660, আর এখানে আমরা এখন পেস্ট করব কত, 605 আমাদের ক্যালকুলেশন থেকে উঠে এসেছে 605 এত পাউন্ড পার ফিট স্কয়ার। তো এখন অবশ্যই কিন্তু অ্যাড এক্সিস্টিং লোড যেটা আছে এটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, রিপ্লেস এক্সিস্টিং লোডে আমাদেরকে কি করতে হবে, এই লোডটাকে রিপ্লেস করাতে হবে, না হলে আগের যে লোডটা আছে এটার সাথে দুইটা একসাথে যোগ হয়ে অ্যাড হয়ে যাবে, তার কারণে লোড কিন্তু অনেক বেশি হয়ে যাবে। দেন ওকে। তো আমি অন্য যে কোনো একটা টুলের উপরে ক্লিক করার পর করে এই কালারটিকে সরিয়ে দিলাম। তা আমাদের কি হয়ে গেল, আমরা ফুটিং এর এরিয়াকে বাড়ালাম, ফুটিং এর থিকনেসকে বাড়ালাম, এবং আমাদের সারচার্জ লোডে যে পরিমাণ কম বেশ করার কথা ছিল সেটা আমরা কম বেশ করে দিলাম। তারপর আমরা এখন আবার এটিকে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পরে এখন আমি যাব আবার ডিসপ্লেতে যাওয়ার পরে শো ডিফর্ম শেপ।
শো ডিফর্ম শেপে আসার পর এখান থেকে লোড কম্বিনেশন, তো সার্ভিস লোডের জন্য আমরা যে কম্বিনেশনটাকে ক্রিয়েট করছিলাম এটাকে আমি সিলেক্ট করতেছি, তারপরে অ্যাপ্লাই ক্লোজ। তো এখানে আমরা যদি আমরা 25 সেটেলমেন্ট সিলেক্ট করেছিলাম, তা মেট্রিক ডিফল্টে চলে গেলাম। তো এখানে আমাদের সেটেলমেন্ট কিন্তু এখন 14.58, 25 ছিল আমাদের সেটেলমেন্ট, কিন্তু এর আগেও আমাদের সেটেলমেন্টে পাস করেছিলাম, কিন্তু অ্যালাউবেল বেয়ারিং ক্যাপাসিটি এবং পাঞ্চিং শার দুটা থেকে কোনোটাতে আমরা পাস করতে পারিনি। এখন আমরা আবার চেক করে দেখব যে আমরা পাস করি কিনা। ডিসপ্লে শো রিঅ্যাকশন ফোর্সেস আসার পরে সয়েল প্রেশার, এখন অ্যাপ্লাই দিচ্ছি, অ্যাপ্লাই ক্লোজ। কিন্তু এরপরও দেখুন কিছুই হচ্ছে না, এরপরও কিন্তু হচ্ছে না। এখনো দেখুন 262 হচ্ছে না। তা আমাদের কি করতে হবে, ফুটিং এর এরিয়া কিন্তু আরো বাড়াতে হবে, কারণ 150 কিংবা 150-এর চেয়ে কম নিয়ে আসতে হবে, যেহেতু আমাদের অ্যালাউবেল বেয়ারিং ক্যাপাসিটির ভ্যালু হচ্ছে 150। তাই এখন শো পাঞ্চিং শেয়ারে যদি দেখি, পাঞ্চিং কিন্তু অলরেডি পাস করে গেছে। তা আমি আবারও মডেলটিকে আনলক করে দিচ্ছি। আনলক করার পরে এখন আমি ফুটিংটাকে আবার সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর এডিটে যাব, এডিটে যাওয়ার পরে এডিট এরিয়া, এক্সপান্ড সুইং এরিয়া, এটাতে ক্লিক করব। আমি এখন আবার এখানে 1.5 ফিট দিয়ে দিচ্ছি একবারে। তো আপনারা যখন প্রফেশনাল মাইন্ডেডে কাজ করবেন তখন সে সময় কম বেশ করে করে বারবার ট্রায়াল দেবেন। তো আমি যেহেতু টিউটোরিয়াল করতেছি আমি একবারে একটু বেশি বাড়িয়ে নিচ্ছি, 1.5। এখান থেকে জাস্ট শিফটে চাপ দিয়ে, শিফট না, এখানে ফিট দিয়ে দিলাম, দেন কিবোর্ড থেকে আমি এন্টার প্রেস করলাম, দেন ওকে। এখান থেকে 1.5 ফিট বাড়িয়ে নিলাম চারপাশ দিয়ে। আমি চাচ্ছি 150 কিংবা 150-এর কম যেন হয়। তো এখন আমি এখান থেকে রিশেপ অবজেক্ট এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করার পর এই যে এখানে আমি ডিজাইন স্ট্রিপ যেটি আছে এটিকে আমি সিলেক্ট করে দেব। এটাকে আমি এখান থেকে ধরে এখানে দিয়ে দিলাম, এটাকে ধরে আমি এখান থেকে এখানে দিয়ে দিলাম। তারপর আমি এইটাকে সিলেক্ট করলাম, যেহেতু এদিক দিয়ে বেড়ে গেছে ফুটিং এর এরিয়া, সে কারণে আমাদের ডিজাইন স্ট্রিপটাকে বাড়িয়ে দিতে হচ্ছে। তো আমি দিয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পর আমি আবার অ্যানালাইসিস করলাম। তো আমরা এখান থেকে তিনটাই আমি চেক করে দেখব, শো ডিফর্ম শেপ, যদিও এটাতে পাস করে যাবে। এরপর আমি দেখতেছি এখন কিন্তু এখানে দেখুন যে আমাদের সেটেলমেন্ট কিন্তু 7 nm এ চলে এসেছে, খুবই সেফ। এরপরে আমরা যদি যাই ডিসপ্লেতে শো রিঅ্যাকশন ফোর্সেস, এখানে আসার পরে সয়েল প্রেশার, অ্যাপ্লাই ক্লোজ। তো সয়েল প্রেশার এখন দেখুন 189, এরপরও কিন্তু 150 কিংবা 150-এর চেয়ে কম ভ্যালু কিন্তু আসে নাই। এটা কিন্তু কি আমাদেরকে 150-এর নিচে নামিয়ে আনতে হবে যদি আমাদের কি অ্যালাউবেল বিয়ারিং ক্যাপাসিটি কি 150 হয়। যদি 200 হতো তাহলে এখানে কাজ শেষ হয়ে যেত, যেহেতু আমরা 150 ধরে নিয়েছি, তো আমাদের 150 মিলাতে হবে। এরপর আমি কি করব, আবারও লকটাকে খুলে দেব, লক খোলার পর আমি আবার 1 ফিট বাড়িয়ে নিচ্ছি। আমি ফুটিংটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এডিটে যাব, এডিট এরিয়া, এক্সপান্ড অর সুইং এরিয়া, এখানে আমি আবার 1 ফিট পরিমাণ নিয়ে নিচ্ছি, এখানে আমি 1 ফিট দিয়ে দিচ্ছি, ফিট এন্টার, ওকে। তারপরে চারপাশ দিয়ে 1 ফিট করে বেরিয়ে গেল। রিশেপ অবজেক্ট, রিশেপ আসার পরে এটাকে আমি সিলেক্ট করে এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি আবারও অ্যানালাইসিস করতেছি, অ্যানালাইসিস করার পর ডিসপ্লে শো ডিফর্ম শেপ আর দেখার কিছু নাই, এখন আরও সেফ হয়ে যাবে আশা করি। তো আমি এখানে শো রিঅ্যাকশন ফোর্সেসে চলে গেলাম, যেহেতু এটা পাস করতেছে না, সয়েল প্রেশার, অ্যাপ্লাই, দেন ক্লোজ। এখন আমরা দেখতেছি 162, এরপরে কিন্তু পাস করে নাই, এরপরে কিন্তু কি পাস করে নাই ডিসপ্লে। এখন শো পাঞ্চিং শেয়ারে যদি দেখি, পাঞ্চিং শেয়ারে ওকে, আমরা আরও 1 ফিট বাড়িয়ে নিই। তো যতক্ষণ পর্যন্ত আমাদের 150 কিংবা 150-এর কম না আসতেছে, মানে আমাদের অ্যালাউবেল বেয়ারিং ক্যাপাসিটি পাস না করতেছে, ততক্ষণ পর্যন্ত কি আমাদেরকে ফুটিং এর এরিয়াকে বৃদ্ধি করতেই হবে। তো
তো এখন আমরা আবারও ফুটিং দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করবো এডিটে গেলাম, এডিট এরিয়া, এক্সপ্যান্ড সুইং এরিয়া, এখানে আমি 1 ফিট দিয়ে দিচ্ছি, এখানে আমি 1 ফিট, এন্টার, দেন ওকে। ওকে করার পর এখান থেকে রিশেপ অবজেক্ট এটাতে নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এখানে টেনে দিলাম, টেনে দিয়ে আমরা কি ফিল আপ করে দিলাম। এখন আবার আমরা অ্যানালাইসিস করব। এখন আমরা যাব আবার ডিসপ্লে, ডিসপ্লে শো রিঅ্যাকশন ফোর্সেস, এখানে আসার পরে এটা দরকার নেই আমাদের, ডিসপ্লে শো রিঅ্যাকশন ফোর্সেস, অ্যাপ্লাই, ক্লোজ। এখন দেখুন 143, ইটস ওকে। তো এই হলো আমাদের ফুটিং এর এরিয়া, এইটা হচ্ছে আমাদের পাস করা কিন্তু ফুটিং এর এরিয়া। সিঙ্গেল ফুটিং করলে আমাদের এইটুক পরিমাণ কি, এখন আমাদের সবকিছু পাস করে গেছে। ডিসপ্লেতে যাই, শো ডিফর্ম শেপ, অ্যাপ্লাই দিলাম, ক্লোজ দিলাম। এখানে দেখুন সেটেলমেন্ট 5.29, অর্থাৎ 25 mm এর চেয়ে অনেক কম। এখানে শো স্ল্যাব ডিজাইন, এটাতে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমি যদি এইদিকে নিয়ে আসি, তো এখন লেয়ারে লেয়ার বি দুইটাকে আমি সিলেক্ট করলাম, ইম্পোজ মিনিমাম রেইনফোর্সিং, তো মিনিমাম রেইনফোর্সিং এটাতে আমি একটা ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে নাম থাকে গেলেন অবস্থায় অ্যাপ্লাই, অ্যাপ্লাই করার পরে এখানে বটম রিভার দেখাচ্ছে। আচ্ছা আমি এখানে শো টপ রিভার, শো টপ রিভার এটাতে দিয়ে আমি অ্যাপ্লাই যদি করি, টপে কিন্তু কোনো রেইনফোর্সমেন্ট দেখাচ্ছে না। কারণ টপে রেইনফোর্সমেন্ট দেখাবে না এই কারণে, কারণ আমরা জানি কনসেন্ট্রিক আইসোলেটেড ফুটিংয়ে উপরের লেয়ারের যে জালি রডটা সেটা হয় না, ঠিক আছে। তো এখন আমরা যদি বটমে দেখি, টপকে আমরা বাদ দিয়ে লেয়ারে লেয়ার বি দুইটা আমি সিলেক্ট করলাম, অ্যাপ্লাই, অ্যাপ্লাই দেওয়ার পরে এখন টিপিক্যাল ইউনিফর্ম রেইনফোর্সিং যেটা আছে এটা আমরা সিলেক্ট করে দিলাম। তো এখন আমাদের কি বটম রিভার, অর্থাৎ বটমে 5 নাম্বার বার যদি আমরা এখানে, আমি এটা এখান থেকে ইউনিটটাকে যদি একটু চেঞ্জ করি, ইউএস ডিফল্ট, দেন ওকে। আর এটা আমি আবার নতুন করে রান করাচ্ছি। এখান থেকে ডিসপ্লে, ডিসপ্লে থেকে শো স্ল্যাব ডিজাইন, আর শো স্ল্যাব ডিজাইন থেকে এখানে এটা আমি সিলেক্ট করব, বটমে 5 নাম্বার বার অর্থাৎ 16 মিলি, এখানে যদি 12 দিই তাহলে হচ্ছে না, 12 ইঞ্চি পরপর হচ্ছে না। তো এখান থেকে আমি যদি 16 মিলিমিটার রেইনফোর্সমেন্ট যদি আমি এখানে 8 ইঞ্চি পরপর বসাই, 8 ইঞ্চি পরপর বসে অ্যাপ্লাই করি, তাতেও দেখুন এখানে কিন্তু কি এই যে মাঝে যে কালারগুলি এগুলো যখন চলে যাবে, যে পরিমাণ স্পেসিং এ চলে যাবে তখনই কিন্তু কি সেটা হবে ফিক্সড স্পেসিং। তো 8 ইঞ্চি পরপর বসানোর পরেও কিন্তু আমাদের এই মাঝের এই কালারগুলো যাচ্ছে না, রডের যে কালারগুলি সেগুলো যাচ্ছে না। তো এখন আমি যদি 6 ইঞ্চি বসাই, এখানে আমি 6 দিয়ে দিলাম, 6 দিয়ে অ্যাপ্লাই করলাম, 6 ইঞ্চিতেও দেখুন হচ্ছে না। তো আমি এখানে 5 ইঞ্চি সিলেক্ট করলাম, 5 ইঞ্চি দিয়ে আমি যদি এখন যদি অ্যাপ্লাই করি, তো 5 ইঞ্চি তো হচ্ছে না, তার মানে কি আমাদের 16 মিলি রেইনফোর্সমেন্ট দিয়ে হবে না। এখন আমরা কত দিব, আমরা 20 মিলি নিয়ে নিচ্ছি, আমি 6 নাম্বার বার অর্থাৎ 20 মিলি নিয়ে নিলাম। তো 20 মিলি, তো আমি এখানে 6 ইঞ্চি পর যদি বসাই 20 মিলি, অ্যাপ্লাই, 6 ইঞ্চি পর দিয়ে এই যে দেখুন 20 মিলি 6 ইঞ্চি পর দেওয়ার পরও হচ্ছে না, তাহলে যে 5 ইঞ্চি পর বসাই 20 মিলি, তাতে কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে এখানে দেখুন যে 5 ইঞ্চি পর না বসে এখানে আমি আর একটু সিকিউরিটির জন্য 7 নাম্বার বার, যেটা 25 mm, 8 নাম্বার বার, 8 নাম্বার বার অর্থাৎ 25 mm রেইনফোর্সমেন্ট আমি এখানে যদি 8 ইঞ্চি পর পর দিই, অ্যাপ্লাই, হয়ে যাচ্ছে। 10 ইঞ্চি পর দেই, এখানে যদি 10 ইঞ্চি পর বসাই,
অ্যাপ্লাই 10 ইঞ্চি পরে হচ্ছে না, তো এখানে 8 ইঞ্চি পর বসিয়ে দিই, অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো আর 2 ইঞ্চি, তা আমরা 6 ইঞ্চি পর পর স্পেসিং, ফুটিং এর ক্ষেত্রে 6 ইঞ্চির বেশি আমরা যাব না, তো 8 ইঞ্চিতে পাস করতেছে। আর 2 ইঞ্চি আমাদের হাতে থাকবে। হাতে থাকবে কিরকম, দেখা গেছে যখন রডের রেইনফোর্সমেন্ট ডিজাইনটা হবে সেই সময় দেখা গেছে যারা মিস্ত্রি হিসেবে কাজ করে তখন তাদের রড বাঁধাইয়ের ক্ষেত্রে 1 ইঞ্চি 2 ইঞ্চি এদিক সেদিক হয়ে যায়। তার কারণে 8 ইঞ্চিতে পাস করার পর আমরা 6 ইঞ্চি কি প্রোভাইড করব। তো এ ছিল রডের টোটাল ডিটেইলিং। রডের ডিটেইলিংটা এখানে আমি দেখালাম। তারপরে ক্যাডে যদি যাই, ক্যাডে যাওয়ার পরে এখানে ফুটিং এর যদি আমি এখান থেকে একটা জিনিস দেখানোর চেষ্টা করি, তো এইভাবে আমরা কি লেয়ার এ ধরেছিলাম। এই যে এখানে যে রডগুলিকে দেখায়, এদিকে আমরা লেয়ার লেয়ার এ ধরেছিলাম, এই যে এইভাবে। আমি যদি এখান থেকে লাইন থেকে একটা লাইন টানার চেষ্টা করি, এটা কিন্তু ছিল আমাদের এ। আমরা এ হিসেবে এইভাবে ডিজাইন স্ট্রিপ ড্র করেছিলাম। তো এইভাবে ডিজাইন স্ট্রিপ ড্র করার মানে হচ্ছে যে এই রডটা, এইটা থেকে এইটা, মানে এইভাবে ড্র করছিলাম, মানে কি এইগুলা, এই যে এখানে একটা আমাদের ডিজাইনে কত আসতেছিল, আমরা 25 mm রেইনফোর্সমেন্ট এখানে ডিজাইনে সিলেক্ট করেছি। তো সিলেক্ট করার পর এই যে এখানে এটা হচ্ছে আমাদের 25 mm একটা রেইনফোর্সমেন্ট। এরপরে আমরা 6 ইঞ্চি পর এখানে একটা বসাবো। এরপরে এইভাবে আমাদের 6 ইঞ্চি পর পর এখানে 6 ইঞ্চি পর পর বসে যাবে। এভাবে ডিজাইন স্ট্রিপ একটার পর একটা 6 ইঞ্চি পর পর এখানে বসে যাবে। তো আমরা এইভাবে বসেছিলাম এ, আবার স্বাভাবিকভাবে আর বিপরীত দিকে আমরা বি বসেছিলাম। তো এইভাবে বিটা বি স্ট্রিপ যেটা আমরা এভাবে ড্র করেছিলাম। তো বি, তাহলে যে এইটা বি স্ট্রিপ এভাবে যেহেতু ড্র করেছিলাম, তাহলে এই রেনফোর্সমেন্ট গুলো একটা এইটা হবে 25 mm, এরপরে এইটা হবে 25 mm, এভাবে বসে যাবে। তো এটা হবে ডিটেলিং আর কি। তো এখান থেকে যে কোনো একটা ফুটিং এর নাম, ওইটা জয় নাম্বার কলাম থাকবে, ওইটার ফুটিং এর যে নামটা আছে এটা দিয়ে এখানে আমরা এই যেখানে ফুটিং শিডিউলে এখানে দেখা গেছে যত ফিট হয়ে গেল আমাদের ফুটিং এর এরিয়া, সেটা আমরা এখানে বসিয়ে দেব। তো আমাদের ফুটিং এর এরিয়াটা কত হয়েছিল এখানে, আমরা যদি মাপার চেষ্টা করে থাকি, এখান থেকে এই যে ডাইমেনশন দিয়ে আমি যদি এখান থেকে এটাকে মাপি, এই মাথা থেকে ধরে এই মাথাতে, যেহেতু আমাদের দুই দিকে এক সমানই, দেখুন এখানে 19 ফিট। তা এই ফুটিং এর এক সাইজ হবে 19 ফিট 19 ফিট 19 ফিট। এই যে ফুটিং শিডিউলে আমরা এখানে বসিয়ে দেব। ধরে নিলাম আমরা F1 এখানে হতো 19 ফিট, এখানে হতো 19 ফিট। আর এখানে T1 কি ফুটিং এর এই যে এটা ফুটিং এর থিকনেস। আর এইগুলোর দরকার পড়ে না, স্লপগুলোর এখানে প্রয়োজনীয়তা নেই। আমরা যেভাবে ডিজাইন করলাম CSS সেখান থেকে স্লপের কোনো প্রয়োজনীয়তা আসতেছে না। এখানে T1 কি আমাদের ফুটিং এর থিকনেস, অর্থাৎ 30 ইঞ্চি। 30 ইঞ্চি অর্থাৎ 2.5 ফিট। 2.5 ফিট পরিমাণ কি আমাদের ফুটিং এর থিকনেস, অর্থাৎ এই যে এখান থেকে এইখান পর্যন্ত ফুটিং এর, এখান পর্যন্ত ফুটিং এর থিকনেস কত আমাদের 2.5 ইঞ্চি। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের আজকের এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের মতামত অবশ্যই আশা করি। তো এই বলে আজকের এই টিউটোরিয়ালটি আমরা শেষ করতে যাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।